এত সুন্দর রেজাল্ট করার জন্য। থ্যাংক ইউ। তার সাথে রয়েছে এই একটা ছোট্ট ডায়েরি। শুধু বাবা মা না, মামা, দাদু, ঠাকুমা, কাকু যারা যেখানে আছে, পিসি, মাসি, সবাই খুশি আমরা। তারা ফিজিক্সটাকে প্রচুর ভয় পায়, ফিজিক্সটা আমি কিন্তু পড়তেই চাই না। বায়োলজি যারা মুখস্থ করা ছেড়ে দাও। আমি বসে আছি 121 র্যাঙ্ক করেছে তার কাছে, সে যদি তোমাকে বলছে যে বায়োলজি কনসেপচুয়াল বুঝতে হবে, তাহলে বায়োলজি কনসেপচুয়াল বুঝতে হবে। এটা অনেক এক্সাম হলে গিয়ে ভয় পেয়ে যায়, যে এক্সাম হয়, একটা এক্সাম হল ফিয়ার থাকে তাদের মধ্যে। তো সেইটা তুমি কেমন ভাবে টাইম ম্যানেজমেন্ট করেছিলে, সেই ভয়টাকে কিভাবে কাটিয়েছিলে? আমার 8 নাম্বার হচ্ছে ওয়েমার ফিলিং এর মতো ভুল হয়েছে। আমার কি হয়েছিল যে ভুলবশত একটা মানে 21 এর দাগের কোশ্চেনটাকে ধরে নাও যে ওটা আমার 22 এর দাগে হয়ে গেছে, তারপর পরপর ওই লাইনটা অনুযায়ী চলে যায়, তাহলে আমার ওইখানে কয়েকটা ভুল হয়েছিল। আর আমার ওটাতেই সিলেকশন কি র্যাঙ্ক ডিসাইড হবে ফিজিক্স থেকে। সাঁতরা, ছায়া এইসব বায়োলজি বইগুলোকে অনেকে প্রেফার করে, সেই জায়গাতে যদি কেউ এনসিইআরটি প্রেফার করে তার কতটা সুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ আছে একটু আমাকে বলো। তো কিছুদিন আগেই আমাদের জেনপাস ইউজি 2026-এর রেজাল্ট ডিক্লারেশন হয়েছে। অনেকেই অনেক ভালো ভালো রেজাল্ট করেছে। তো এরকমই একটা কৃতি ছাত্রী বাড়ি আজকে আমরা চলে এসেছি। তো দেখো, সবারই যে একটা ভালো রেজাল্ট হয়েছে, এটার পিছনে সত্যি শুধু একটা শিক্ষকের ভূমিকা থাকে না, এখানে ছাত্রীদের অনেক ভূমিকা থাকে, ছাত্রদের ভূমিকা থাকে। বলতে গেলে তাদের একটা মনের একাগ্রতা, তাদের একটা মনস্থিরতা, তাদের একটা ভালো র্যাঙ্ক করার যে চাহিদা, তাদের পরিশ্রম, যে অক্লান্ত একটা পরিশ্রম করে, সেটা সম্পূর্ণ তাদের একটা নিজের মনস্থিতির উপর ডিপেন্ড করে। তো সেরকমই একটা ছাত্রী বাড়ি আজকে আমরা চলে এসেছি। আজকে আমরা এসেছি দিশার বাড়িতে। দিশা আমাদের র্যাঙ্ক করেছে, তার মুখ থেকে আমরা শুনে বসে কত র্যাঙ্ক করেছে। আমি জেনপাস 2026 এ জিএমআর এ আমার 121 র্যাঙ্ক হয়েছে, আর ইডব্লিউএস থেকে 12 র্যাঙ্ক হয়েছে। আমরা দিশাকে আমাদের সিরিয়া তরফ থেকে ছোট্ট একটা উপহার আমি দিতে চাইছি সেটা তোমার জন্য। থ্যাংক ইউ। আর এটা রয়েছে আরেকটা এত সুন্দর রেজাল্ট করার জন্য। থ্যাংক ইউ। তার সাথে রয়েছে এই একটা ছোট্ট ডায়েরি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখানেই শেষ নয়, আর রয়েছে আরো সাথে একটা পেন। তো এটাও তোমার জন্যই। তো এতগুলো গিফট তোমার জন্য। তো এবার তোমার কাছে আমি কিছু জেনে নিতে চাইছি। দেখো, প্রথমে বলো যে এত সুন্দর একটা র্যাঙ্ক করে তোমার ফিলিংস কি, তোমার পরিবারে কেমন একটা খুশি রয়েছে সেটা আমাকে একটু বলো। হ্যাঁ, মানে আনএক্সপেক্টেডই ছিল, এটাকে ব্যাকআপ হিসেবেই দিয়েছিলাম, কিন্তু র্যাঙ্কটা ভালো এসেছে, সবাই খুশি, আমিও খুশি। হ্যাঁ, তো এটাই ভালো লাগছে। বাড়ির সবাই খুবই আনন্দিত এত সুন্দর একটা র্যাঙ্ক। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের কাছে আছে দিশার মা। তো এই মেয়ের এই সাফল্যতে আপনি কেমন খুশি একটু বলুন। আমরা প্রচুর খুশি। মানে ও সেলফ স্টাডি করতো, এটাতে যে এত ভালো র্যাঙ্ক আসবে আমরা কখনোই ভাবতে পারিনি। আমরা সত্যিই খুব খুশি। একদম, যে মেয়ের একটা সাফল্য সত্যি বাবা মায়ের একটা একদম এত বড়, শুধু বাবা মা না, মামা, দাদু, ঠাকুমা, কাকু যারা যেখানে আছে, পিসি, মাসি, সবাই খুশি আমরা। মানে ওকে যারা ভালোবাসে তারা প্রত্যেকেই খুব খুশি। একদম একদম, মানে একটা ছাত্রছাত্রী যখন একটা সাফল্যে পৌঁছায়, তখন একটা শিক্ষক বলুন বা তাদের প্যারেন্টস বলুন, খুব ভালো লাগছে। তাদের সাফল্যে আমাদেরকে খুশি হতে হয়, এবং আমরা সেই জায়গাটা একটা বিশাল বড় করে একদম, মানে সত্যি কথা বলতে কি সাফল্যে চোখে জল চলে আসে। একদম একদম, মানে যে খুশির একটা মানে গর্ব হয় প্রচুর। দিশা এরকম ভাবে পড়াশোনা করুক এবং খুব সুন্দর একটা নার্স, ভালো নার্স। আমরাও চাই যে ওর মনের আশা পূর্ণ হোক, ও যেটা চায় সেটা যেন জীবনে পায়। একদম একদম, মানে আচ্ছা, মোটামুটি তুমি নিট দিয়েছিলে তাই তো? এবার নিটে যারা পড়ে তাদের ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউডটা তো পড়ে না। না, আমরা তো একদমই পড়ি না। তো ওটার জন্য তুমি আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিভাবে বেনিফিট পেয়েছিলে বলো? আমি ইউটিউব চ্যানেলে যখন আমি যাই তখন আমি দেখি সুদেশনা ম্যামের ক্লাসগুলো, ওইগুলো আমি বারবার করেছি, রিভাইজ করেছি। তো খুবই ভালোভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে, প্রত্যেকটা টপিকসকে ভালোভাবে তিনি বুঝিয়ে দেন। তো ওখান থেকে আমি পড়েছি, রিভাইজ করেছি, বেশ উপকার। আর ইংলিশে আমি সুকর্ণা ম্যামের কাছ থেকে ক্লাস করেছি, ওগুলোকে বারবার রিভাইজ করেছি, আর ওগুলো থেকেই কমন পেয়েছি। এই যে ধরো জেনপাস যে আমাদের পরীক্ষাটা হয়েছে, এখানে আগে ছিল রিজনিং, হ্যাঁ, এখন হঠাৎ করে আমাদের এটা হেলথ অ্যাপটিটিউডের সাবজেক্ট করে দিয়েছিল। এখানে স্টুডেন্টরা অনেক প্যানিক করে গেছিল। তো সেই জায়গাটা তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করেছিলে? আমার মনে হয়েছিল যে লজিক্যাল রিজনিং থেকে এমনি তো হেলথ অ্যাপটিটিউডটা যেহেতু আমরা মেডিকেল স্টুডেন্টে আমাদের জন্য বেশি উপকারী। আর তারপর যখন ম্যামের ক্লাসগুলো করলাম বুঝতে পারলাম যে এটা বেশি বেনিফিশিয়াল যদি ভালো করে পড়া যায়, যদি একটু কনসেপ্টগুলো বুঝে নেয়। আর যার বায়োলজিতে অলরেডি নলেজ আছে তার জন্য হেলথ অ্যাপটিটিউডটা এমনিতেও সোজা লাগবে। তো সেখান থেকে আমি সব কনসেপ্টগুলো পড়লাম, তারপর বুঝলাম আর রিভাইজ করলাম এইটুকু। তুমি আমাদের এই ক্যারিয়ার দিশার একাডেমি সিডি এর কথা কিভাবে শুনেছিলে বা জেনেছিলে? আমি যখন সার্চ করি তখন আমি ওই আপনাদের চ্যানেলটা দেখতে পাই যে জেনপাস রিলেটেড, তখন আমি যে সমস্ত ভিডিওসগুলো দেখি আমার ওটা সবথেকে অথেন্টিক মনে হলো। কারণ পুরো কনসেপ্টটা বোঝানো হচ্ছিল, এরকম মাঝে ছেড়ে দেওয়া হয়নি যে নিজেরা বুঝে নেবে। তো ওই জিনিসটা ভালো লাগলো, তাই ওখান থেকে আমি দেখলাম। দিশা, আরো কিছু তোমার সাথে জানতে চাই যে জেনপাসে স্টুডেন্টদের যারা ছাত্রছাত্রী প্রিপারেশন করছে অ্যাসপিরেন্ট, তারা ফিজিক্সটাকে প্রচুর ভয় পায়, যে ফিজিক্সটা অনেক দিন পড়তেই চায় না, যে ফিজিক্স
আমরা পড়বো না, আমরা শুধু কেমিস্ট্রি, বায়োলজি, হেলথ অ্যাপটিটিউড, ইংলিশটাকে পড়বো। তারও মধ্যে অনেকজন ইংলিশটাকে স্কিপ করতে চায়, বাট ফিজিক্সটার দিকে এত ভয় কেন সবার, তোমার কি মনে হয়? না, বাট ফিজিক্সটাকে একদম ইগনোর করা উচিত নয়, কারণ ওটাতেই সিলেকশন কি র্যাঙ্ক ডিসাইড হবে ফিজিক্সের থেকে। তো আমার মনে হয় যদি সেইভাবে যাদের ভয় লাগে তাদের প্রথমে ভালো করে লেকচার অ্যাটেন্ড করা দরকার, লেকচারের পরে ভালোভাবে নোটস বানানো দরকার, নোটস বানানোর পরেই সেটা শেষ নয়। তোমার যে পয়েন্টগুলো মনে হচ্ছে যে বারবার তুমি ভুলে যাচ্ছ, সেই পয়েন্টগুলোকে তোমাকে একটা শর্ট নোটসের মতো বানিয়ে রাখতে হবে। যখনই তুমি ওই চ্যাপ্টারটাকে 2 থেকে 3 দিন পর পর তোমাকে ওটা রিভিশন করতে হবে, যেটা তোমার উইক বলে মনে হচ্ছে, সেই চ্যাপ্টারের যে শর্ট পয়েন্টসগুলো রয়েছে ওগুলোকেই বারবার পড়ো এবং তার সাথে কোয়েশ্চেন প্র্যাকটিস করো। কোয়েশ্চেন প্র্যাকটিস না করলে কোনোদিনও ওই ভয়টা শেষই হবে না। যতদিন না কোয়েশ্চেন প্র্যাকটিস করবে ফিজিক্সে, ততদিন ওই ভয়টা আসবে না যে কি কি টাইপের কোয়েশ্চেন মানে আসতে পারে বা তোমাকে সেটার কি ফর্মুলা লাগাতে হবে। সেটার জন্য শর্ট নোটস এবং কোয়েশ্চেন প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তুমি তো দেখলাম র্যাঙ্ক কার্ডে বায়োলজিতে খুব সুন্দর নাম্বার পেয়েছো, তো বায়োলজি সম্পর্কে আমাকে একটু বলো যে বায়োলজি তুমি কিভাবে ট্যাকেল করেছিলে, বায়োলজি তুমি কিভাবে পড়েছিলে? বায়োলজিতে ফার্স্টে আমি লেকচার নিতাম, লেকচার নেওয়ার পর নিটেরই আমি নিয়েছি। তো তারপরে আমি সেটার ভালোভাবে নোটস দেখেছি, তার সাথে আমি এনসিইআরটি অনেকবার পড়েছি। এনসিইআরটি পড়ার পরে আমার মনে হয় পয়েন্টসগুলো বারবার, বায়োলজিতে মেন কথা রিভিশন, তুমি যত বেশি বায়োলজিতে রিভিশন করতে পারবে তত ভালো তোমার নাম্বার বুস্ট হবে। আমি আচ্ছা একটা পড়াতে অনেক অভিজ্ঞতা আছে, আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টস বায়োলজিটাকে মুখস্থ হিসেবে করে নেয়, ওরা কনসেপচুয়ালি বুঝতে চায় না। তো সেই ক্ষেত্রে তুমি তোমার জুনিয়রদেরকে কি বলো যে বায়োলজিটা কনসেপচুয়াল করতে হবে না একদম মুখস্থ করতে হবে? বায়োলজিতে সায়েন্টিস্টরা ডাটা মানে ওই ডেটগুলো ছাড়া বাকি সমস্ত কিছু তোমাকে কনসেপচুয়াল এবং বাকি সমস্ত কিছু বুঝতে হবে। বায়োটেকনোলজি, জেনেটিক্স, এই সবটাই কনসেপচুয়াল, এই সবটাই তোমাকে বুঝে করতে হবে। তাই যদি কোনো কেউ একটুখানি যদি কোশ্চেনে চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু আর হবে না সেই কোশ্চেনটা। যদি কেউ মুখস্থ করে যায় সেটা তোমাকে বুঝতে হবে। দেখো, তোমাদের জন্যই বলছি, বায়োলজি যারা মুখস্থ করা ছেড়ে দাও। আমি বসে আছি 121 র্যাঙ্ক করেছে তার কাছে, সে যদি তোমাকে বলছে যে বায়োলজি কনসেপচুয়াল বুঝতে হবে, তার মানে বায়োলজি কনসেপচুয়াল বুঝতে হবে। এটা ইতিহাস, ভূগোল, বাংলার মতো সাবজেক্ট নয়। এখানে তুমি বোঝো, একবার বুঝলে কিন্তু তোমার মাথাতে এমনভাবে ঢুকবে, আর একবার রিভিশন করে নিলে তোমার কিন্তু টপিক ক্লিয়ার হয়ে যাবে। চলো আরেকটা আমি তোমাকে কোয়েশ্চেন করছি। চলো, মানে অনেকগুলো এক্সাম হলে গিয়ে ভয় পেয়ে যায়, হ্যাঁ, যে এক্সাম হয়, একটা এক্সাম হল ফিয়ার থাকে তাদের মধ্যে। তো সেইটা তুমি কেমনভাবে টাইম ম্যানেজমেন্ট করেছিলে, সেই ভয়টাকে কিভাবে কাটিয়েছিলে একটু শেয়ার করো। প্রথমে আমার এই প্রবলেমটা হতো, কিন্তু তারপরে আমার মনে হতো যে আমি কারোর দিকে তাকাবো না, কিছু ভাববো না, আমি জাস্ট মাথাটা নিচু করে আমারই কোশ্চেনটা দেখতাম আর কারোর দিকে তাকাতাম না। মনে হতো যেন ক্লাসে আমি একাই আছি। এটা ভেবে আমি পরীক্ষাটা দিয়েছি। আর ফার্স্টে তোমার যে সাবজেক্টটা বেশি মনে হয় সোজা বা যেটাতে করতে পারলে তোমার মনে হবে শিওর শট তুমি সেখান থেকে নাম্বার তুলতে পারবে কোনো ভুল ছাড়া, নেগেটিভ মার্কিং ছাড়া। যেমন আমি প্রথমে করেছিলাম বায়োলজি, তারপরে আমি করেছিলাম কেমিস্ট্রি, তারপরে হেলথ অ্যাপটিটিউড, দেন ইংলিশ, আর সবার লাস্টে ফিজিক্স। তাহলে তোমরা নিজেদের মতো করে সেই সাবজেক্টগুলোকে সামঞ্জস্য করে সাজিয়ে নেবে যে তোমাদের কোনটা উইক, কোনটা হার্ড লাগে বা কোনটা ইজি লাগে, সেই হিসাবে আমি সেই রকম ভাবেই টাইম ম্যানেজ করেছি। আচ্ছা, আমি শুনলাম তুমি ওএমআর ফিলিং এ কিছু ভুল করেছিলে, হ্যাঁ, সেইটা একবার সতর্ক করে দাও যাতে আর কেউ না করে। তোমার ওটাই আমার 8 নাম্বার হচ্ছে ওএমআর ফিলিং এর মতো ভুল হয়েছে। আমার কি হয়েছিল যে ভুলবশত একটা মানে 21-এর দাগের কোশ্চেনটাকে ধরে নাও যে ওটা আমার 22-এর দাগে হয়ে গেছিল, তারপর পরপর ওই লাইনটা অনুযায়ী তো চলে যায়, তাহলে আমার ওইখানে কয়েকটা ভুল হয়েছিল। আর আমার বাবলিং এরর বলতে মানে যে 2 নাম্বারের কোশ্চেন, ওখানে যদি আমি একটাও ভুল করে দেন ওই নাম্বারটা আর কাউন্ট হয় না। তো আমার ওই করে 2 নাম্বারের কোশ্চেনগুলোতে ভুল হয়ে গেছিল। ক্যাটাগরি 2 রয়েছে। হ্যাঁ, ক্যাটাগরি 2। এটা দেখেই এত বাজে লাগছিল যে তো ওএমআর এ ভুল করে দিয়ে বাড়িতে এসে সত্যি খুব আফসোস করতে হয়, মানে কেন করলাম এরকম একটা মনে হয়, কারণ সবারই একটা এক্সপিরিয়েন্স থাকে। তো এক্সাম হলে ওএমআর ফিলিংটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা তুমি শুনলে দিশার কাছেও। যারা এবছর হয়তো কোনো কারণে একটু মিস করে গেছে, একটু হালকা মার্কসের জন্য মিস করে গেছে, তাদেরকে তুমি কি বলতে চাও, তারা কিভাবে নেক্সট ইয়ারের জন্য তৈরি হবে? আমি তাদেরকে বলবো যে তোমাদের যদি পসিবল হয় তোমরা সিডি এর যে অনলাইন ব্যাচটা এসেছে সেই অনলাইন ব্যাচে তোমরা এনরোল করতে পারো, কারণ ফ্যাকাল্টি অনেক ভালো, তোমরা সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে। যদি ইউটিউবের ফ্রি ব্যাচে এত ভালো পড়ানো হয় তাহলে ফ্যাকাল্টিতে আরো বেটার পড়ানো হবে। তাই তোমরা সেখানে এনরোল করো, সেখানে মক টেস্ট তোমরা ফ্রি পাবে, তোমাদের সমস্ত টিচাররা গাইড করবেন। এবং শুধু একাডেমিক নয়, আমার মনে হয় যে মেন্টাল যদি সেই ড্রপ ইয়ার বলো বা এই এক্সামগুলোতে মেন্টাল প্রেশারটা একটা ভীষণ বেশি কাজ করে। তো সেইখানে ওই টিচাররা তোমাদেরকে সেখানে সেটাতেও হেল্প করতে পারে। যদি তোমরা টার্গেট করো এই বছরে যাদের র্যাঙ্ক ভালো হয়নি এবং যারা চাইছো যে পরের বছর একটা ভালো কলেজ পেতে, তাহলে আমি তাদেরকে বলবো যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, নোটস বানাও, মক টেস্ট দাও, প্র্যাকটিস করো, এবং তাহলেই দেখবে জেনপাস এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা জিনিসকে পড়লে সেটার বেসিসে তুমি সেই জিনিসটাকে নিয়ে কিভাবে কোয়েশ্চেন, ধরো অনেকে রিভিশন করে, ধরো একদিন পড়লো,
3 দিনে দিনে রিভিশন করলো, হ্যাঁ। 7 দিনে রিভিশন করলো, আবার 21 দিনে রিভিশন করলো। হ্যাঁ, তো এই মেথডটা কতটা এফেক্টিভ? আমার মনে হয় যে এটা মানে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। যেমন ফিজিক্স বা বায়োলজি, এদের ক্ষেত্রে ফিজিক্সটা তো খুবই যাদের টাফ লাগে তাদের আমার মনে হয় এই মেথডটা ফলো করা অবশ্যই দরকার। কিন্তু যাদের বায়োলজি অনেকবার পড়া হয়ে গেছে এবং তাদের মনে হচ্ছে যে না বারবার থিওরি পড়ে কি হবে, তারা তখন ওই জায়গাটাতে কোয়েশ্চেন প্র্যাকটিসে টাইম দিতে পারে। এবং কেমিস্ট্রি তো আমার মনে হয় যে কেমিস্ট্রিটাকে তো নেগলেক্ট করা উচিত নয়, কারণ কেমিস্ট্রি অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন দেয়, কেমিস্ট্রিতেও কোয়েশ্চেন প্র্যাকটিস করা অনেক ইম্পর্টেন্ট। জেনপাসের যারা প্রিপারেশন করছে তারা সাঁতরা, ছায়া এইসব বায়োলজি বইগুলোকে অনেকে প্রিফার করে। সেই জায়গাতে যদি কেউ এনসিইআরটি প্রিফার করে তার কতটা সুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ আছে একটু আমাকে বলো। অনেকটা সুবিধা, মানে আমি বলবো তো পুরোটাই সুবিধা, কারণ এনসিইআরটি অনেক ক্রিস্প, অনেক জিনিসটা কিন্তু তোমার বুঝতে কনসেপচুয়াল ভিতটা করতে এনসিইআরটি সাহায্য করবে। কারণ ওই বইগুলো অনেকটাই মোটা, আমার মনে হয় অনেক অনেক ব্রড জিনিস দেওয়া থাকে যেটা হয়তো অতটাও আসতেও পারে নাও আসতে পারে, কোনো শিওর শর্ট জিনিসটা নেই। কিন্তু আমার মনে হয় আমি যেহেতু এনসিইআরটি পড়েছি এবং বায়োলজিতে আমার মনে হয় না যে কোনো কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে এসেছে, তাই আমার মনে হয় এনসিইআরটি বইটাকে যদি কেউ বারবার করে ফলো করে তার সমস্ত কনসেপ্টই ক্লিয়ার হবে। একদম একদম সেই জায়গাতে আমরা এনসিইআরটিটাকে আরাম করে হ্যাঁ। ফলো করতে পারি। আচ্ছা, আর একটা লাস্ট আমি কোয়েশ্চেন করবো তোমাকে, সেটা হচ্ছে যে কেমিস্ট্রি অনেকে যে অর্গানিক ইনঅর্গানিক এই যে ভাগগুলো রয়েছে, তো অনেকে অর্গানিক পছন্দ করে, অনেকে ইনঅর্গানিক পছন্দ করে। আমি দেখেছি ইনঅর্গানিকটাকে অনেকে স্কিপ করে যায়, হ্যাঁ বাট ইনঅর্গানিক থেকেও কোয়েশ্চেন আসে। হ্যাঁ, ইনঅর্গানিক সোজা। তো সেই জায়গাতে সবাই কিভাবে প্রিপারেশন করবে, যে অর্গানিকটাকে একটু বেশি সময় দেবে না ইনঅর্গানিকটাকে না ফিজিক্যালটাকে? আমার মনে হয় আমার যে টাইম শিডিউল ছিল তার মধ্যে আমি 1 ঘন্টা ইনঅর্গানিককে দিতাম, আর 1.5 আওয়ার্স আমি অর্গানিককে দিতাম, আর 1.5 আওয়ার্স আমি ফিজিক্যালকে দিতাম। তো ইনঅর্গানিকে আমি কি করতাম, ইনঅর্গানিকে আমি কোনো একটা, যেমন হচ্ছে যে কেমিক্যাল কোঅর্ডিনেশন কিংবা কেমিক্যাল বন্ডিং কিংবা আমাদের যে পিরিয়ডিক টেবিল, এগুলোতে তোমাকে লেকচার দেখতে হবে, এইগুলোতে লেকচারটা দেখে ভালো করে নোটস বানিয়ে নিতে হবে। কিন্তু সেখানে পি ব্লক যদি এই ধরনের, এফ ব্লক এই ধরনের যে চ্যাপ্টার, এখানে তোমাকে এনসিইআরটিটা একবার যদি তুমি রিড করে নাও, আমার মনে হয় এনসিইআরটির বাইরে হয়তো কোশ্চেন যাবে না। তাহলে কয়েকটা চ্যাপ্টার আছে যেখানে তোমাদেরকে ভালো করে কনসেপ্ট বানাতে হবে, আবার কয়েকটা আছে যেটা থিওরিটিক্যাল, যেটা তোমাকে একটু মুখস্থ করতে হবে, কারণ ইনঅর্গানিক মানেই মুখস্থ। তুমি সারা দিনে তুমি কিভাবে পড়াশোনা করতে, একটা রুটিন মেনটেন করতে হয় তো, যে আজকে হ্যাঁ। আজকের দিনটা আমি এই সাবজেক্টের পিছনে দেবো, বা আজকের দিনে আমি এই সাবজেক্টগুলোকে একটু সময় দিয়ে পড়বো, সেটা একটু বলে দাও। আমি আগের দিন রাতে আমার একটা ডায়েরি ছিল, ওখানে আমি সমস্ত মানে কি কি আমার পরের দিনের রুটিন বা কি কি আমার যে মানে গোলস গুলো আছে সেগুলো আমি লিখে রাখতাম, যে আমাকে ফিজিক্সে এই চ্যাপ্টার করতে হবে, কেমিস্ট্রিতে এই, বায়োলজিতে এই। আমি ফিজিক্সে আমি 3 ঘন্টার মতো টাইম দিতাম, কেমিস্ট্রিতেও আমি 4 ঘন্টার মতো টাইম দিতাম, কারণ কেমিস্ট্রিতে মানে পার্টগুলো বেশি। বায়োলজিতেও আমি 4 ঘন্টার মতোই টাইম দিয়েছি, এবং বাকি যে টাইমটা বেঁচে থাকতো ওটা আমি হেলথ অ্যাপটিটিউড ইংলিশে দিয়েছি। এবং তার মধ্যে থেকে আমি ফিজিক্সেও পার্টিশনে করতাম, যেমন 1 ঘন্টা আমি থিওরি বা শর্ট নোটস দেখলাম এবং বাকি আমি প্র্যাকটিস করেছি। আর কেমিস্ট্রিতেও আমার কেমিস্ট্রি অনেকটা ইজি ছিল বলে আমি বেশিরভাগ আমি কোয়েশ্চেন প্র্যাকটিসে টাইম দিয়েছি, আর বায়োলজিতে আমি জাস্ট রিভিশন করেছি। আর হেলথ অ্যাপটিটিউড ইংলিশও আমি রিভিশনই করেছি, যেগুলো স্যারদের ক্লাস করিয়েছেন সেগুলোকে বারবার রিভিশন করেছি। একদম। আচ্ছা, তোমার কোন কলেজে যেতে চাও একটু বলে দাও। আমার এখন কলকাতার দিকের কলেজগুলো যেমন এসএস কেম এবং মেডিকেল কলেজ, যেটা কলকাতা, আমার ওইদিকে চান্স মানে ইচ্ছা আছে, দেখে যায়। কিন্তু যা চাইবে সেটা পেয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। কাউন্সিলিং দেখা যাক। করাবে আরাম করে, যে কলেজগুলো তুমি রাখবে সেই কলেজগুলো তুমি পেয়ে যাবে, হ্যাঁ, অসুবিধা কিছু দেখা নেই। যাক। তো তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবাই আমাদের সিবিএস তরফ থেকে ধন্যবাদ। শুভেচ্ছা। থ্যাংক আর ইউ। এই যে নার্সিং প্রফেশনে তুমি যেতে চলেছো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। একদম ভালো নার্স হয়ে সেবা করো, তাই আমরা থ্যাংক ইউ।